শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল রাজধানীর মিরপুর। পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস। এবার চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। দফায় দফায় সংঘর্ষের পর অভিযুক্তকে আটক। প্রকাশ্যে বিচার দাবি। কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগে হস্তক্ষেপ সরকারের। অভিযোগ জামায়াতের। বিনিয়োগ টানতে ব্যর্থ বিএনপি। মন্তব্য নাহিদের। বাজেটে দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ। স্থিতিশীল পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে বরগুনা পৌরসভার 10 কোটি টাকার গাড়ি। অপ্রয়োজনে বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার। অর্থ আত্মসাতের অভিযোগ। পাবনায় আবাসিক হোটেলগুলো যেন অপরাধে নিরাপদ স্থান। একের পর এক হত্যাকাণ্ড। প্রশাসনের নাকের ডগায় চলছে অনৈতিক কাজ। এবং সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে। কঠোর বার্তা মোস্তফা খামেনির। হরমুজ প্রণালীর 22,000 বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণে রাখার দাবি। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাসায় গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি রামিসার বড় বোনের ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে এই নৃশংস হত্যার দ্রুত বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানীর পল্লবী এলাকায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 10টার দিকে রামিসার বাসায় পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রামিসার বাসভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাক্ষাতের সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ আরো অনেকে। এ সময় প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানান। নৃশংস হত্যা দ্রুত বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদেরকে শক্ত থাকতে হবে ওর দিকে। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, শিশু ধর্ষণ এবং হত্যার মতো ঘৃণ্যতম অপরাধে দ্রুত বিচার সম্পন্ন করতে প্রয়োজনে আইনি সংস্কার আনবে সরকার। শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয় সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছে, তিনি আজকে কথা দিয়েছেন। ক্যাবিনেট মিটিংয়ে আমাদের একটা আলোচনা হয়েছে, তিনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। এদিকে রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বাংলাদেশ। ধর্ষকের বিচার নিশ্চিতে পল্লবী থানা ঘেরাও সহ বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। একের পর এক শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হওয়ায় স্তব্ধ সারা দেশ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা পাশের ফ্ল্যাটের প্রতিবেশী কর্তৃক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর পালিয়ে যায় ধর্ষক সোহেল রানা। পরে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ধর্ষক সোহেল রানা। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর পল্লবী থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে কারাগারে না রেখে দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। বিচার চাচ্ছি মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড আপনারা যদি জনতার হাতে তুলে দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি তা না দিতে চান তাহলে এখন সবাই স্মার্টফোন চালায়, মোবাইলে দেখবে যেন ফাঁসি হয়েছে। এটা এই নৃশংস ঘটনার বিচার দাবিতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে নোয়াখালীর সর্বস্তরের জনগণ। এই সময় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, সন্ত্রাস সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযুক্তকে ভবনে আটকে রাখে স্থানীয়রা। উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। এক পর্যায়ে রাত 10:30টার দিকে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের দাবিতে একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ডেকোরেশনের কর্মচারী মনির হোসেন 4 বছরের ওই শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে লোকজন অভিযুক্তের বাসা ঘিরে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনায় জড়িত ডেকোরেশনের কর্মচারীকে আটক করে, কিন্তু থানায় আনার পথে বিক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়ি আটকে দেয়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তির দাবি স্থানীয়দের। ওকে আমাদের হাতে তুলে দেওয়া হোক, আমরা নিজেরা ওর বিচার করব। তাহলে বাংলাদেশ বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আমরা সরকারের কাছে আবেদন করব, এরকম শিশু নারী নির্যাতনের ধর্ষণের জন্য নির্মস্ত ফাঁসির চাই আমরা। 3 ঘন্টা ধরে বোমা নিপিট করতেছে, গুলি করতেছে। আমরা অনেকজন আহত হয়েছে, অনেকের মেডিকেল, কিন্তু আমরা এখন তো দেখতে না, এখন গুলি করতেছে একটা। ওর আমরা সুস্থ বিচার চাই, ফাঁসি চাই আমরা। পুলিশ জানায়, ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা যতটুকু তথ্য প্রমাণ পেয়েছি, সে এই ঘটনার সাথে সে জড়িত। এবং ফার্দার যেটা আছে, এটা আমাদের বিস্তারিত অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে আমরা এটা জানা যাবে। অভিযুক্ত আমাদের হেফাজতে আছে, আমরা উত্তেজিত জনতাকে একটু স্পেসিফাই করে আমরা থানায় নিয়ে যাব। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের সভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক হয়। দেশের চলমান পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং নতুন নীতিমালার উপর আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মূল এজেন্ডার বাইরেও একাধিক মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাওয়া ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্ত করে সেই চাওয়ার অপমৃত্যু ঘটিয়েছে সরকার। এমন মন্তব্য করেছেন জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে সরকার। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী। সচিবালয়কে তারা আরো
প্রাতিষ্ঠানিকীকরণ করবেন, আরো শক্তিশালী করবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে তারা এই অবস্থান থেকে ফিরে এসেছে। এতে জামাতের কর্মপরিষদ সদস্য শিশির মনির অভিযোগ করেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে ঐকমত্য কমিশনে একমত হলেও ক্ষমতায় এসে বিচার বিভাগকে ধ্বংস করার চেষ্টা করছে বিএনপি। 33টি দলের ভিতরে শুধুমাত্র এক দল ছাড়া বিএনপি সহ সকল দল একমত যে স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করা হবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বিচার বিভাগীয় সচিবালয়কে তারা ডিস্ট্রয় করেছেন। যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগকে আগের জায়গায় ফিরিয়ে নিচ্ছে সরকার। সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের মধ্যে একটা কর্তৃত্ববাদ পুনরায় প্রতিষ্ঠা করা এবং বিগত ফ্যাসিস্ট আমলে যে পদ্ধতিতে সরকার ও রাষ্ট্র পরিচালনা করা হয়েছে, বর্তমান সরকারও প্রতিটি ধাপ এবং পদক্ষেপে সেদিকে ফিরে যাচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় জামাত রাজপথে থাকবে বলেও জানান তিনি। জনগণের প্রতি দায়িত্ব আমাদের আছে, কমিটমেন্ট আছে, প্রতিশ্রুতি আছে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই রাজপথে অন্যান্য দাবি আদায়ের আন্দোলনের সাথে এটা নবযুক্ত হবে ইনশাআল্লাহ। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ বিএনপি। ঋণখেলাপি, অর্থ পাচার ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে নিয়োগ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বর্তমান সরকারের সমালোচনা করে দলের নেতারা বলেন, এনসিপি ক্ষমতায় গেলে কর ব্যবস্থা সংস্কার করা হবে। আগামী বাজেটের রূপরেখা নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইলে ছায়া বাজেটের আয়োজন করে এনসিপি। বাজেটে কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারের অগ্রাধিকার দিতে দলের শীর্ষ নেতারা ছাড়াও অংশ নেন পেশাজীবী, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে আখতার হোসেন বলেন, লুটেরাদের নয়, বাজেট যেন হয় জনসাধারণের। কর্মসংস্থান ও কর প্রসঙ্গে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে নেতারা বলেন, এনসিপি ক্ষমতায় গেলে কর ব্যবস্থা সংস্কার করা হবে। ইনশাআল্লাহ এনসিপি যখন ক্ষমতায় আসবে তখন আমরা এই নিশ্চয়তা বিধান করব, যাতে হলো বড় বড় রাঘব পোয়াল আছে যারা ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসবো। জবলেস ইকোনমি যেটা এক্সিস্ট করছে, এটাকে তারা জব লস মানে মানুষ আরো চাকরি হারাবে, চাকরি দেয়া দূরে থাকে আরো চাকরি হারানোর দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এদিকে এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, ঋণ খেলাপি, অর্থ পাচারকারীদের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের উপদেষ্টা কমিটিতে নিয়োগ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা যাবে না। এই সরকারের এসালাম কি হবে, এই সরকারের সালমান এফ রহমান কি হবে, এইটার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু ব্যবসায়ীদেরকে নিজের উপদেষ্টা কমিটি সদস্য করে ব্যবসায়ীদের ট্রাস্ট গেইন করতে পারবেন না। সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগমুখী বাজেট চান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, বর্তমান সরকারের এসালম, সালমান এফ রহমান কে হবে তার প্রতিযোগিতা চলছে। বিনিয়োগ বৃদ্ধি করতে পারি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ কর্পোরেট শাখার 84 কোটি 49 লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্য সহ 11 জন দায়কের বিরুদ্ধে 5 মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালত 1 এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, এই ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না। এছাড়া ডিক্রি জারির পরও দায়িকদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। ঋণের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থ ঋণ আদালত আইন অনুযায়ী দেওয়ানি কারাদণ্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত আজ তাদের বিরুদ্ধে 5 মাসের সাজা পরোয়ানা জারি নির্দেশ দিয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সংঘাত, সহিংসতা মুক্ত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সিএসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এর জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। আমরা কোনো রক্তপাত চাই না। এই রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই। একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার। শুধু তারা তো ডেফিনেটলি তারা আমাদের বিশ্বাস যে তারা এটা ডেফিনেটলি চাইবে যে একটা সুন্দর নির্বাচন হোক। এবার 2026-27 অর্থ বছরের বাজেট 2026-27 অর্থ বছরের বাজেটে দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য বাজেট প্রস্তাবে জিডিপির 31.4% বিনিয়োগে আনার পরিকল্পনা সরকারের। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বাজেটে কর্মসংস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির গতি ফেরাতে বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়ানোর বিকল্প নেই। তবে এক্ষেত্রে কার্যকর নীতি, স্থিতিশীল পরিবেশ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েকটি অর্থবছরে বিনিয়োগ প্রবৃদ্ধি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। বিশেষ করে রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ডলার সংকট এবং জ্বালানি ঘাটতির কারণে বিনিয়োগকারীরা নতুন প্রকল্পে যেতে অনীহা দেখিয়েছেন। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিনিয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এরপরও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার আশা করছে দেশে রাজনৈতিক সংকট না থাকায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে এগিয়ে আসবেন। তাই বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে আসন্ন বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির 31.4% বিনিয়োগে রাখার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে বেসরকারি খাতে 24.9% এবং সরকারি খাতে 6.5% বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম হল 18 মাসের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এটি শুধু রাজনৈতিক ঘোষণায় নয়, বরং অর্থনৈতিক বাধ্যবাধকতাও। কারণ প্রতি বছর বাংলাদেশে প্রায় 20 লাখ নতুন কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। এই বিশাল সংখ্যক তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আগামী অর্থবছরকে সরকারকে হয়তো বিগত কয়েক বছরে বিনিয়োগ প্রবৃদ্ধি নিম্নগামী থাকায় বিনিয়োগ বাড়াতে ব্যবসার খরচ ও করের চাপ কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি বেসরকারি খাতের ঋণ প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য সরকারকে ব্যাংক ঋণের নির্ভরতা কমিয়ে রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। করে যে বিভিন্ন রকমের হয়রানি, তো সেটার জন্য মানে আসলে বাজেটে এমনভাবে আসলে নীতিগত নির্দেশনা থাকতে হবে যে যাতে করে হয়রানি না হয়। সরকার যাতে অতিমাত্রায় ব্যাংক ঋণ নির্ভর না হন, কেননা এটা যদি হয় তাহলে দেখা যাবে বেসরকারি খাতের ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সেটা কষ্টকর হবে এবং ব্যয়বহুল হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার কথাও বলেন বিশেষজ্ঞরা। ল্যান্ড অ্যাকুইজিশন বিশাল একটা সমস্যা, যে তারা কিন্তু ল্যান্ড প্রকিউর করতে পারেন না। হয়তো তারা অনুমোদন পেলেন, কিন্তু অনুমোদন পাওয়ার পরে যে আসলে কারখানা স্থাপন করা, সেখানে অনেক সমস্যা। তো সেগুলো দূর করতে হবে। আনইন্টারাপ্টেড যে জ্বালানির সাপ্লাই, এটা যেন বিদেশি বিনিয়োগকারীরা শুরুর প্রথম দিন থেকে পান, তাহলেই কেবলমাত্র আমরা আশা করতে পারি যে বিনিয়োগগুলো আগামী দিনে হয়তো আস্তে আস্তে বাংলাদেশে আসতে শুরু করবে। অর্থনীতিবিদরা জানান, আগামী দিনে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ কেমন থাকবে তার উপরই বিনিয়োগ প্রবৃদ্ধি নির্ভর করবে। এই মুহূর্তে আসলে পলিটিক্যাল টেনশনটা নেই। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিভিন্ন জায়গায় বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলায় সমর্থন করা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘুঘুমারি গ্রামে এই ঘটনা হয়। পুলিশ জানায়, 2 দিন আগে ফুটবল খেলায় ফাউলকে কেন্দ্র করে নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেনের সঙ্গে একই স্কুলের 9ম শ্রেণীর মুস্তাকিমের কথা কাটাকাটি হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঘুঘুমারি গ্রামে সালিশ বসে। সেখানে শাহাদাত ও তার পরিবারের লোকজন মুস্তাকিমের উপর হামলা চালান। এক পর্যায়ে শাহাদাত ছুরি দিয়ে আঘাত করে। এতে মুস্তাকিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
একটা ভাইয়া ছিল ছোট, তাও আল্লাহ পাক নিয়ে নিছে, আর এরা এইগুলো করে দিচ্ছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমি ওদের ফাঁসি চাই। রাষ্ট্রীয় অর্থের এক নিদারুণ অপচয়। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে বরগুনা পৌরসভার প্রায় 10 কোটি টাকার নতুন গাড়ি। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে এসব গাড়ি বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সচেতন নাগরিকদের অভিযোগ, এসব গাড়ির প্রকল্প দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে একটি মহল। বরগুনার বিবি কমপ্লেক্সে খোলা আকাশের নিচে পড়ে আছে নতুন নতুন গাড়ি। অনুসন্ধান বলছে, কোনো রকম মাঠ পর্যায়ের সমীক্ষা ছাড়াই কেবল প্রকল্প দেখানোর উদ্দেশ্যে বিগত আওয়ামী আমলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একের পর এক বরগুনা পৌরসভায় পাঠানো হয় অপ্রয়োজনীয় গাড়ি। দীর্ঘ ৮ বছরেও এসব নতুন গাড়ি ব্যবহার হয়নি। খোলা আকাশের নিচে থাকায় রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে এসব গাড়ি। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকায় কেনা এসব গাড়ি জনগণের কোনো কাজেই আসছে না। রাষ্ট্রীয় অর্থের এমন অপচয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এগুলো পরে পরেই শুধু নষ্ট হচ্ছে, এগুলো রাষ্ট্রের কোনো কাজে আসে না, পৌরবাসীর কোনো কাজে আসে না। আলটিমেটলি কিন্তু এই টাকাগুলো আমাদের নাগরিকদেরই, কারণ যা ক্ষতি হওয়ার আমাদের নাগরিকদের হচ্ছে। 10 কোটি টাকার উপরের গাড়ি আছে, চোখের সামনে এইভাবে সম্পদ নষ্ট হতে দেখলে খারাপ লাগে, কারণ এই টাকা তো আমাদের, এই জনগণের টাকাই তো এই গাড়িগুলো কেনা। এই গাড়িগুলোর যদি ব্যবহার উপযোগী করতে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের নজর দিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া কিন্তু একদম এই গাড়িগুলো মাটির সঙ্গে মিশে যাবে। সচেতন নাগরিকরা বলছেন, পৌরসভায় গাড়ি বরাদ্দ দেওয়ার আগে প্রয়োজন চাহিদাপত্র, কিন্তু এসব গাড়ি বরাদ্দের ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়ম। তাদের অভিযোগ, শুধুমাত্র একটি মহলের কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই বরাদ্দ দেয়া হয় গাড়ি। স্বার্থান্বেষী মহল তারা আসলে এই গাড়িগুলো এখানে চাপিয়ে দিয়েছে এবং এর পিছনে হয়তো কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। চাহিদাপত্র আগে পাবে, তারপরে গাড়িগুলো দেওয়া উচিত, নইলে এভাবে চাপিয়ে দেওয়া হলে হয়তো অর্থ লোপাট হবে, জনগণের কোনো উপকারে আসবে না, পৌরসভারও কোনো উপকারে কিন্তু এটা আসেনি। যদিও পৌরসভায় অলস পড়ে থাকা এসব গাড়ি পৌরবাসীর কল্যাণে ব্যবহারের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আমি প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরে এই আপনার মাধ্যমে এই বিষয়টা অবগত হলাম। আমাদের বরগুনা পৌরসভা এরকম যদি অব্যবহৃত গাড়ি থেকে থাকে, এগুলোকে ব্যবহার করে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা যায় এবং নাগরিকদের সুবিধাগুলো নিশ্চিত করা যায়, সেভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বরগুনা পৌরসভায় বিভিন্ন ধরনের 24টি গাড়ির মধ্যে ব্যবহার হচ্ছে মাত্র 6টি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। একদিকে সড়ক দখল, অন্যদিকে রসিদহীন খাজনা আদায়, সব মিলিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের সাধারণ মানুষের দুর্ভোগ যেন স্থায়ী রূপ নিয়েছে। প্রশাসনের চোখের সামনেই প্রকাশ্যে চলছে এসব অনিয়ম। আর সিটি কর্পোরেশনের দাবি, অতিরিক্ত খাজনা আদায় বন্ধে কমিটি করা হয়েছে। সড়ক জনগণের চলাচলের জন্য, কিন্তু সেটি এখন পরিণত হয়েছে বাজারে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার সাগরপাড়া, সাহেববাজার 0 পয়েন্ট, লক্ষ্মীপুর এলাকায় সড়ক দখল করে প্রতিদিন বসছে বাজার। সিটি কর্পোরেশন সেই বাজারে খাজনা আদায় করতে দিয়েছে ইজারা। সিটি কর্পোরেশন থেকে খাজনা আদায় নির্ধারিত 8 টাকা থেকে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত দোকান ভেদে খাজনা নিতে পারবেন ইজারাদার, কিন্তু আদায় করা হচ্ছে 40 থেকে 200 টাকা পর্যন্ত। রসিদ ছাড়া খাজনা আদায়ে ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। আগে দিতাম 20 টাকা করে, ওটা 20 টাকা আপনার রসিদ দিত, আর এখন 40 টাকা নিচ্ছে, 40 টাকা কোনো রসিদ নাই। আমরা দুই বাধ্য হয়ে মনে করেন আমরা আসি ব্যবসা করতে, ডাক বেশি নিছে, খাজনা বেশি। আমরা গরিব মানুষ কোথাও পাবো টাকা, এত টাকা ইনকাম তো সেরকম ভাবে তো হয় না, ব্যাপারটা বুঝে। এখন তো সিটি আবার ডাক দিচ্ছে, এটাতে 7 লাখ টাকা দেখে নিয়েছে, সে কি এমনি ছেড়ে দিবে বলেন? দিনের পর দিন সড়ক দখল করেই চলছে বাজার, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। সবারই সমস্যা, বাচ্চাদের নিয়ে যাওয়া, লোকে বাজার চাল করতে হয়, রাস্তাঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যায়। রাস্তার উপরে যানজটাতে হচ্ছে, মানুষের চলাচল খুব অসুবিধা হচ্ছে। যাওয়া আসা থেকে শুরু করে যেভাবে রিক্সা পায়ে গায়ে লেগে যায়, রিক্সাতে বিভিন্ন সমস্যা। গাড়ি দুই পাশ দিয়ে চলাচল করছে, এতে মানুষজন আমরা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছি, প্রায় দুর্ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে চলছে খাজনা আদায় কার্যক্রম। সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, তিনিও এমন অভিযোগ পেয়েছেন, ব্যবস্থা নিতে কমিটি করে দিয়েছেন। আমাদের কাছে যেগুলো
মেসেজগুলো আসছে। আমরা চাই যে নির্দিষ্ট যেটি আইন আছে আইনের মধ্যে দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত। ইনশাল্লাহ আমি খুব দ্রুত সময়ের মধ্যে আরও একটি মানে এই কমিটি যেন শক্তিশালী কমিটি হয়, বিতর্কিত যেন কেউ না করতে পারে, সেটা আমি চেষ্টা করব। একদিকে সড়ক দখল, অন্যদিকে রসিদহীন অতিরিক্ত খাজনা আদায়, সব মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ যেন স্থায়ী রূপ নিয়েছে। প্রশ্ন উঠছে, প্রশাসনের চোখের সামনেই কিভাবে চলছে এই অনিয়ম। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পাবনায় আবাসিক হোটেলগুলো যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে অপরাধের নিরাপদ আশ্রয়স্থলে। একের পর এক হত্যাকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ড আর প্রশাসনের নজরদারির অভাবে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মাঝে। পাবনা শহরের লাকি বোর্ডিং 2024 সালের 31 আগস্ট রাতে এই হোটেলে সংগঠিত হয় একটি হত্যাকাণ্ড। ঘটনার পর ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভা। তবে অভিযোগ রয়েছে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চালিয়ে যাওয়া হয় হোটেলটির কার্যক্রম। আর সেই একই হোটেলে একই ম্যানেজারের দায়িত্বে থাকা অবস্থায় 2026 সালের 5 মে আবারও ঘটে আরেকটি হত্যাকাণ্ড। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, শহরের কয়েকটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরেই চলছে নানা অনৈতিক কর্মকাণ্ড, কিন্তু প্রশাসনের কার্যকর তদারকি ও নিয়মিত অভিযান না থাকায় এসব অপরাধ বন্ধ হচ্ছে না। আমরা যেখানে থাকি তার উপরে একটা অসামাজিক কার্যকলাপ হয়, এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। ব্যবসা করি, বসে থাকি, চোখ দিয়ে দেখি অনেক মানুষ উপরে যাতায়াত করে, এটা চোখে দেখতে আমার নিজেরা খারাপ লাগে, কিন্তু আমরা মুখ থেকে কিছু বলতে পারিনি। পুলিশ আসে, প্রশাসন আসে, দেখে শোনে, চোখ কান সবারই খোলা আছে, কোনো এর প্রতিবাদ হয় না। পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাকি বোর্ডিং এ যে হত্যা কথা বলা হয়েছে, প্রথমে এটা আনআইডেন্টিফাইড লাশ ছিল, সেটাকে আমরা পরে চিহ্নিত করি। রহস্য তদন্ত করতে দেখা যায় যে আসামি তার হাজব্যান্ডই, এবং তাকে আমরা চিহ্নিত করি। যৌথ অভিযান আমাদের চলতেছে, খুব শীঘ্রই আমরা আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা তাদেরকে অপসারণের জন্য নির্দেশ প্রদান করেছিলাম, তাদেরকে আবার নোটিশ প্রদান করব। যদি অপসারণ না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে যে আইনত ব্যবস্থা নেওয়া, ইনশাল্লাহ আমরা সেটা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। একই হোটেলে বারবার হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে জনমনে। পরিত্যক্ত ঘোষণা করা ভবনটি কিভাবে চলছে সেই প্রশ্নের উত্তর খুঁজছে সাধারণ মানুষ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। নড়াইলে দুটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। জেলা শহরের সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করতে নেওয়া প্রকল্প দুটি এখন ধীরগতির কারণে স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। নড়াইল সদরের ফেদিবাজার, রায়গ্রাম এবং লোহাগড়া উপজেলার নদলি বাজার, চণ্ডীবরপুর এলাকায় নির্মাণাধীন দুই সেতুর কাজ শুরু হয় কয়েক বছর আগে। ফেদিবাজার রায়গ্রাম সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের সেপ্টেম্বরে। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সেতুর কাজ করার দায়িত্ব পায় ICL নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যদিকে নদলিবাজার চণ্ডীবরপুর সেতুর কাজ শুরু হয় 2020 সালের অক্টোবরে। 9 কোটির বেশি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে জিয়াউর রহমান ট্রেডার্স ও সুরমা এন্টারপ্রাইজ। দুই প্রকল্পেরই কাজ শেষ হওয়ার কথা ছিল 2025 সালের জুলাইয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে কাজের ধীর গতি, মাঝে মধ্যেই বন্ধ থাকে নির্মাণ কার্যক্রম। 4 জন 3 জন 2 জন করে, আবার 15 দিন 1 মাস কেউ করে না। অনেক কন্ট্রাক্টর আসে, এখানে যায়, আসে যায়। আমরা কি এই ব্রিজ দেখে যাতে পারবো কি সন্দেহ, এই যে আমাদের যাতায়াতের কত অসুবিধা। আমাদের এলাকাবাসীর বা এই বাজারের সবার দাবি কাজটা যাতে দ্রুত এই কন্ট্রাক্টর বা এমপি মহোদয় চালু করে দেয়। LGED বলছে দুই সেতুর প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়েছে। দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে। আমাদের টাইম ইতিমধ্যে শেষ হয়েছে, আমরা সময় বর্ধনের জন্য ঊর্ধ্বতন অফিসে সুপারিশ করেছি। একটি ব্রিজে, যেটি হচ্ছে নলদি বাজারে, এখানে আমাদের কিছু ভেরিয়েশন প্রয়োজন আছে, সেটাও আমরা প্রস্তুত করছি। কাজ দ্রুত শেষ হলে জেলার দুই উপজেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
এবং জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনায় নতুন গতি ফিরবে বলে আশা স্থানীয়দের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েক বছর ধরেই উৎসব নির্ভর হয়ে পড়েছে প্রেক্ষাগৃহ ব্যবসা। ঈদ এলেই বাড়ে সিনেমার উত্তাপ। সামনে ঈদুল আজহা, বড় তারকাদের ছবি ঘিরে চলছে আলোচনা, প্রচারণা আর প্রত্যাশা। তবে উৎসবের একেবারে কাছাকাছি এসেও ভিন্ন চিত্র। এখনো বেশিরভাগ সিনেমা জমা পড়েনি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ফলে প্রশ্ন উঠছে, এবারও কি অনিশ্চয়তা পড়বে হল ব্যবসা, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সমীকরণ? সুমনা সুমির প্রতিবেদন। ঈদের বাকি মাত্র কয়েকদিন। পরিচালক, প্রযোজক, পরিবেশক, হল মালিক সবার চোখ উৎসবের বাজারে। মুক্তির অপেক্ষায় বেশ কয়েকটি চলচ্চিত্র। উৎসবের কাউন্টডাউন শুরু হলেও এখনো অধিকাংশ সিনেমা পৌঁছায়নি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। আমরা বিগত যা দেখেছি যে বেশ কিছু সিনেমার কারণে হল মালিকদের অনেক ভোগান্তি হয়েছে, সেটা আমরা চাই না। আলোচনার কেন্দ্রে ঢালিউড খান অভিনীত চলচ্চিত্র রকস্টার। হাওয়া খ্যাত পরিচালক মেজবাউর রহমান সুমন ফিরছেন রোহিত নিয়ে। নতুন আয়োজনে ফিরছে মাসুদ রানা। বড় বাজেটের অফিসার নিয়েও চলছে আলোচনা। আমি অনেকগুলো পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছি বিভিন্ন ছবিতে, কিন্তু অফিসারের মধ্যে আমি করেছি একটা হিন্দু পুলিশ অফিসারের ক্যারেক্টার। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি কাজ ছাড়া আনুষ্ঠানিক প্রক্রিয়ায় নেই বহু আলোচিত সিনেমা। বারবার তাগিদ দেওয়ার পরও নির্মাতা বা প্রযোজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ না আসায় বাড়ছে অনিশ্চয়তা। যে এখন পর্যন্ত আমরা ছবি দেখিনি, সেন্সরে প্রদর্শিত হয়নি, আমরা ছবি দেখিনি, কোন কোন ছবি আছে সামনে আসবে সেটা আমরা জানি না। জামানত ছাড়াই নির্ধারিত নিয়ম মেনে চলচ্চিত্র জমা দিতে হবে, কারণ শেষ মুহূর্তের বিশৃঙ্খলায় বিপাকে পড়ে প্রেক্ষাগৃহ ব্যবসা। আমরা এবার বলেছি যে প্রত্যেকটা সিনেমা হলে এবার সাকিবের ছবি আসুক আর যার ছবি আসুক সেটা আমাদের দেখার মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় হচ্ছে এবার এই যে যারা ছবি নিয়ে আসবে তাদেরকে আমরা কর্তৃপক্ষকে জানাবো যে যাতে প্রত্যেকটা সিনেমা হলে পার্সেন্টেজে ছবি চালানো হয়। যিনি লগ্নি করেছেন এবং যিনি প্রদর্শন করবেন, প্রদর্শন কেন্দ্র যার সিনেমা হল যেটা, এটা তাদের মধ্যে বিজনেসের ব্যাপারে। ইতিমধ্যে সিনেমা বাজারে দেখা গেছে উত্থান পতনের হিসাব। তারকা খ্যাতি সবসময় সাফল্যের নিশ্চয়তা দেয় না। একমাত্র সাকিব ভাই ছাড়া বাংলাদেশে কারোর ছবি চলে না। তা সেক্ষেত্রে সাকিব ভাইও ওই জায়গাটা তৈরি করতে পারছে বিদায়। নাহলে আমাদের জেনারেশনও যদি শাহরুখ খানও আসতো বাংলাদেশে, তার ছবিও কেউ দেখতো না। তাই ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে বাড়ছে কৌতূহল। সেন্সর প্রক্রিয়া সম্পন্ন না হলে কি হবে মুক্তির তালিকা? পর্যাপ্ত সিনেমা না পেলে হল মালিকদের সামনে কি আবারও আসবে লোকসানের শঙ্কা, নাকি শেষ মুহূর্তের চমক বদলে দেবে সিনেমার সমীকরণ? উত্তর মিলবে আগামী কয়েকদিনেই। সুমনা সুমি, দেশ টিভি, ঢাকা।